অভ্রের চোখ হাসছে, মাথা নেড়ে সে সম্মতি জানালো। ওয়েন্দ্রিলা হাত সরিয়ে নিল। অভ্র সেই সুযোগে টুপ করে আবারও চুমু খেলো ওয়েন্দ্রিলার গালে। ওয়েন্দ্রিলা হাল ছেড়ে দিল। এই ছেলেটার সাথে সে কখনো পারবে না। সে কোনো না কোনো ভাবে নিজের মন মর্জি চালাবেই। ওয়েন্দ্রিলার হাতখানা নিজের হাতের ফাঁকে গলিয়ে গাঢ় স্বরে বলল, চল বউ। বাহিরে বিনা নোটিশে বৃষ্টি শুরু হয়েছে। তৃষা দোকানের বাইরেই দাঁড়িয়ে আছে। ব্যাংকে আজকে আর যাবে না সে, হাফ ডের ছুটি নেওয়া আছে। এখন বাসায় যাবে, কিন্তু বর্ষার কারণে রিক্সা মেলা ভার, ছাতাও নেই যে হেঁটে পাড়ি দেবে, ফলে সেখানেই অবস্থান করতে হচ্ছে। বৃষ্টির ছিটে এসে লাগছে তার গায়ে। হঠাৎ খেয়াল করলো তার মাথায় ছাউনির উপস্থিতি। উপরে মুখ তুলে দেখলো ছাতি দেখতে পেল, ফলে পাশ ফিরতেই দেখলো বিল্লাল এক হাত দূরে তার মাথায় ছাতি ধরে আছে। সে ছাতির ভেতরে নেই। বৃষ্টির ছাটে ভিজলেও পকেটে হাত গুজে অন্যদিকে দাঁড়িয়ে আছে। তৃষা মুচকি হাসলো। একটু দুষ্টুমি করলে কি মন্দ হবে? তাই খানিকটা সেই দিকে ঝুঁকে বলল, তুমি কি আবার চুমু খেতে চাও বিল্লাল? তৃষার কথাটা শুনতেই গতরাতে স্মৃতি হামলা করলো মস্তিষ্কে। মুখ, নাক, কান আবারও লাল হয়ে গেল বিল্লালের। রাগে গজরাতে গজরাতে বলল, এমন অশ্লীল কথা বলবে না। বললে দোষ আর করলে দোষ নেই। রাতের বেলা একটা মেয়ে ঠোঁটে চুমু খেয়ে পালিয়ে গেলে আর এখন আমাকে শ্লীলতা দেখাচ্ছ? বিল্লাল বেশ বিব্রত হলো। আমতা আমতা করে বলল, আমি মোটেই তোমাকে ইচ্ছা করে চুমু খাইনি। অনিচ্ছায় বুঝি মানুষ চুমু খায়? সেটা একটা দুর্ঘটনা ছিল। ও তাই বুঝি? বিল্লালের মুখের অবস্থা দেখে মনে হলো এক্ষুনি লজ্জায় কেঁদে দেবে ছেলেটা। বদরাগী, খ্যাপা, খিটখিটে গোমড়ামুখ ছেলেটাকে এমন বিড়ালের বাচ্চার মতো অসহায় রূপে দেখবে কল্পনাতেও ভাবেনি। যেই পুরুষ কখনো ভালো মুখে তার সাথে কথাও বলেনি, সেই পুরুষ লজ্জায় চোখ মেলাতে পারছে না। তৃষার সাথে বিল্লালের সম্পর্ক সেই স্কুল থেকেই খারাপ। তাতে সখ্যতা তো ছিলই না, বরং বিল্লাল সর্বদা শীতল চোখে তাকাতো তার দিকে, অদ্ভুত নীরব যুদ্ধ ঘোষণা করে। এর কারণ তৃষা আবিষ্কার করতে পারেনি, কখনো চায়ওনি। অথচ বিল্লালের সেই রূঢ় চরিত্র খসে পড়ল গত রাতের ঘটনায়। রাত তখন 2টো ছুঁই ছুঁই। অভ্রের জন্য বাধ্য হয়ে তৃষাকে বাসায় অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব ঘাড়ে নিতে হলো বিল্লালের। মনে মনে হাজার অকথ্য গালি দিয়েও রাগ কমছে না। তৃষার পাশ ধরে একটু দূরত্ব রেখে হাঁটছে সে। তৃষাও কিঞ্চিত বিরক্ত, দম বন্ধ লাগছে তার। বিল্লালের নীরব যুদ্ধ এখনো থামেনি। সে এখনো তার প্রতি একটা শত্রুপরায়ণ দেওয়াল করে রেখেছে, ফলে নীরবতা ভাঙল তৃষায়। কি সমস্যা তোমার? আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি বিল্লাল? তৃষার অকপট প্রশ্নে থতমত খেল বিল্লাল, সাথে সাথেই প্রতিবাদ করে উঠল, আমার কি সমস্যা হবে? তাহলে এমন ভাব করছো কেন যেন আমি তোমার কিডনি খুলে নিয়েছি? আমাকে তুমি এত ঘৃণা কেন করো? আমি কখন তোমাকে ঘৃণা করলাম? ঘৃণা করো না? বিল্লাল কান চুলকাতে চুলকাতে বলল, ওই না তো। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। ধমকে উঠল তৃষা। বিল্লাল হতভম্বের মতো চাইল। হুট করে অভ্রের উপর এত সময়ের রাগটা বেড়ে তৃষার উপরে বর্ষিত হলো। ক্ষিপ্র স্বরে বলল, তোমাকে এই জন্য অপছন্দ করি? কিসের এত ভাব তোমার? মনে হয় মিস ইউনিভার্স হয়ে বসে আছো, দেখতে আলু ছোলকার মতো। বিল্লালের কথায় চোখ মুখ রক্তিম হয়ে গেল তৃষার। আলুর ছোকলা বলে আজীবন কেউ তাকে অপমান করেনি। এর মধ্যে একটা বাইক পাশ দিয়ে যাচ্ছিল তৃষার। তার ব্যাগের দিকে হাত বাড়াতেই বিল্লাল তৃষার হাত ধরে হ্যাচকা টান দিল। টানের তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল সে বিল্লালের উপর। ব্যালেন্স হারিয়ে দুজনেই পড়ে গেল ফুটপাতের ওপর। অসতর্কতায় ছুঁয়ে গেল দুইজনের ঠোঁট। এর মধ্যে বাঁশির শব্দ, সাইরেন বাজতে শুরু করলো। চোরের দল বাইক ছুটালো ফুল বেগে। ঘটনার আকস্মিকতায় দুজন বিমূঢ় হয়ে গেল। বিল্লাল কোনোভাবে টেনে তুলল তৃষাকে। কান লাল হয়ে আছে তার। নারীর অধর ছোঁয়া যে এতটা নরম হয় জানা ছিল না তার। তুতলিয়ে বলল, আমি আসি, তোমার বাসা চলে এসেছে। তৃষা উত্তর দিতে পারল না, থমকে দাঁড়িয়ে রইল শুধু। আজ দোকানে আসার সময়ও হাজার চিন্তা ছিল তার মাথায়, কিন্তু বিল্লালকে এমন ভাবে খোঁচাতে পারবে ভাবেনি। তৃষা বিদ্রুপ টেনে বলল, পুরুষ এমনই হয়, তাদের মন মর্জি উসুল হয়ে গেলে সব দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। চুমু খাবার বেলায় 16 আনা, কিন্তু দায়িত্বের বেলায় নেই। আমি কি বলেছি আমি দায়িত্ব নিব না?
তুমি চাইলে আমি দায়িত্ব নিতে রাজি। তৃষা থমকে গেল, স্তব্ধ চেয়ে রইল। বিল্লালের এমন দৃঢ় কথা শুনবে অভাবনীয় ছিল। বিল্লালের চোখ মুখ দেখে মনে হচ্ছে না সে মজা করছে। বৃষ্টি থেমে গেছে। ওয়েন্দ্রিলা এবং অভ্র বেরিয়ে আসলো। অভ্র তৃষাকে দেখে বলল, তুই যাসনি? তৃষা কিছু বলল না, সোজা একটা রিক্সা ডেকে উঠল। ওয়েন্দ্রিলা এবং অভ্র হতবাক চেয়ে রইল। দুইজন তাকালো বিল্লালের দিকে। বিল্লালের চোখ মুখের দশা মোটেও সুবিধার নয়। কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। বিল্লাল হন হন করে হাঁটা দিল। একটি পার্কে পাশাপাশি বসে রয়েছে আহাস এবং পিউ। শরতের মেঘেদের কোনো ঠিকানা নেই। এই মুখ ভার তো এই খিলখিল করে হাসে। এই তো একটু আগেও ঝুম বৃষ্টি হচ্ছিল। মাটির ভেজা গন্ধ এখনো নাকে আছে, অথচ এখনই সাদা তুলতুলে মতো মেঘরাজি দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। কি অদ্ভুত, তাই না? এমন আকাশের দিকে তাকিয়ালে কবিতা লেখার ইচ্ছা হয়। আহাসের মনে হয় সেও হয়তো কোনো খাদি কাগজে বনলতাকে নিয়ে কবিতা লিখে ফেলতো। তার বনলতা, তার পিউ। একবার পাশে তাকালো সে। পিউ বসে রয়েছে হাজারো দ্বিধা জড়তা মেয়েটার মাঝে। হয়তো কথা গুছাচ্ছে। এই মেয়েটি কাউকে আঘাত করতে পারে না, স্বার্থপর হতে পারে না। তাই খুব সতর্কতার সাথে কথা সাজায় যেন কেউ কষ্ট না পায়। আহাস খুব ভালো করেই জানে সেটা। আচ্ছা, সে যদি একটু স্বার্থপর হয় তাহলে পিউ কি করবে? সে যদি জেদ দেখিয়ে বলে তুমি আমারই হবে, পিউ কি বলবে তখন? মনে মনে হাসে আহাস। না, সে এমন কুরূপ পিউকে দেখাতে পারবে না। মেয়েটি আঘাত পাবে। ভালোবাসা তো আঘাত দেওয়া নয়। ভালোবাসা শুধু আনন্দের কেন হতে হবে? কিছু ভালোবাসা তো নীল বেদনারও হয়, তাই না? তাই তো সে সংগোপনে বলে, তুমি আমার জীবনের সেই অজানা কবিতা যার প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক অতল বেদনা। পিউ তার কথা সাজিয়ে ফেলেছে। সন্তর্পণে সে বলল, আমি তোমাদের বিয়ে কবে প্রিয় আপু? পিউ চমকালো, একটু সামলে বলল, ঠিক হয়নি। আমি তোমার বিয়েতে থাকতে পারছি না, ক্ষমা করে দিও। কেন? প্রেমের প্রথম নিয়ম, প্রণয়িনীর বিয়েতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। উঠতে হয় বিয়ের শেষে, যেন তাজা জখম না লাগে। পিউ কথা হারিয়ে ফেলল। তেতো একটা অনুভূতি বুকের ভেতরে ছেয়ে গেল। আহাস পা দুলিয়ে বলল, আমি আজ তোমাকে এখানে কেন এনেছি জানো? কেন? তোমার সাথে শেষবারের মতো সময় কাটাতে। প্রিয় আপু, তোমার প্রতি আমার প্রেমটা যেন সমুদ্রের ঢেউয়ের মতো। তার জোয়ার আসে যায়, কিন্তু তীরে এসে পৌঁছানোর আগে মিলিয়ে যায় অসীমের কোলে। আমি তোমার থেকে আমি কোনো কৈফিয়ত চাই না, না তোমাকে অপরাধী করতে চাই। ভালোবাসা তো জোর করে হয় না। আমি তোমাকে ভালোবেসেছি, সেটা আমার নিজের ইচ্ছা। আমি তোমাকে চাপিয়ে দিয়ে পারবো না। আবার আমি এটাও চাই না তুমি আমাকে সান্ত্বনা দাও বা তোমাকে ভুলে যেতে বলো। আমি পারবো না। ভালোবাসতে যখন পেরেছি সেই আঘাত সইতেও পারবো। আমি এখন বড় হয়ে গেছি, তাই আমাকে নিয়ে চিন্তা করো না। আমি চাই তুমি সুখী হও, ওই বোকা বেটার সাথে সুখী হও। তবে তোমার থেকে একটা প্রতিশ্রুতি চাই, কখনো যদি মনে হয় ওই বেটা তোমার যোগ্য নয়, আমার কাছে চলে আসবে। ভেবো না বদদোয়া দিচ্ছি, সেটা আমি পারবো না। অসম্ভব আমার জন্য তোমাকে বদদোয়া দেওয়া। শুধু বলবো আমি তোমাকে ভালোবাসবো যতদিন আমার মন ভালোবাসতে পারবে। পিউ কাঁদছে। আহাস আলতো করে তার অশ্রু মুছে দিল। কিছু গল্প অপূর্ণই ভালো, কিছু প্রেম অপূর্ণই ভালো। আহাস হাসছে। ব্যথা করছে বুকের বাপাসটা, তবুও সে হাসছে। কারণ তার প্রণয়িনীর চোখে অশ্রু। এই অশ্রু শুধুমাত্র তার। খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে আসতেই চমকে গেল ওয়েন্দ্রিলা। ঘরে আলো জ্বলছে না, সব আলো নিভানো। মোমবাতি জ্বলছে, সুগন্ধি মোমবাতি। সেই সাথে ফুলের মিষ্টি গন্ধ। দরজা থেকে ফুলের পাপড়ি ছড়ানো। অভ্র করেছে এগুলো। ভেতরে প্রবেশ করতেই অভ্র দরজা আটকে ফেললো। পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। তার স্পর্শে কেঁপে উঠল ওয়েন্দ্রিলা। সেই দিন দোকানের ঘটনার পর তাদের সম্পর্কটা অনেকটাই সহজ হয়ে গেছে, কিন্তু এমন কিছু যে হবে এ যেন অকল্পনীয় ছিল। অভ্রের ঠোঁট স্পর্শ করলো ওয়েন্দ্রিলার কান। হালকা কামড় দিয়ে বলল, তোর বরের সারপ্রাইজ কেমন লাগলো বউ? এগুলো কখন করেছিস? যখন তুই আম্মার ঘরে ছিলি,
আমি কিন্তু কথা রেখেছি। আমি তখনই তোর কাছে এসেছি যখন তুই চেয়েছিস। এবার কি তোর মনুশহরের নিমন্ত্রণ পেতে পারি? ওয়েন্ড্রিলার হৃদয় স্পন্দিত হচ্ছে বারে বারে। আধো আধো আলোতে একরাশ লজ্জার ভিড়ে থাকালো সে অভ্রের গাঢ় নয়নে। দুইজনের চোখে নিজেদের নতুন রূপে আবিষ্কার করলো যেন তারা। মোমের হলদেটে আলোয় অভ্রকে স্বপ্নের পুরুষের মতো ঠেকলো ওয়েন্ড্রিলার কাছে। হৃদয় থমকে গেল। মনে হলো শুধু আশ্রয় দিলে কি খুব ক্ষতি হবে? থমকে যাওয়া সম্পর্কটাকে সুযোগ দিলে খুব ক্ষতি হবে? ভাঙা মন দিয়ে আর একবার ভালোবাসলে কি খুব ক্ষতি হবে? মস্তিষ্ক উত্তর দেওয়ার সুযোগটুকুও পেল না। পুরুষটি তাকে কোলে তুলে নিল। অবাধ্য চাহিদা আর নেশায় বুধ হওয়া চোখে তার দিকে চেয়ে রয়েছে সে। অভ্রের উষ্ণ হাতের স্পর্শ করল ওয়েন্ড্রিলার হৃদয়। অভদ্র পুরুষটি কানের কাছে ঠোঁট মিশিয়ে বলল, কথা দিচ্ছি ব্যথা দিব না। অভদ্র পুরুষের কথায় লজ্জার ভার বাড়ল। মুখখানা লুকিয়ে নিল বলিষ্ঠ বুকে। চোখ তোলার সাহস হলো না। অভ্রের মুখে বিজয়ী হাসি। বাহিরে তখন ভাদের লাজহীন বর্ষা। পাতার উপর উদাসীন কুম্ভরাজি নৃত্য চলছে। ভিজছে তৃষ্ণার্ত ধরনী। ঘরের ভেতর আলো আধারির খেলা। বারান্দার থাই গ্লাসে পানির রেখা জমেছে। ভেতরের দেয়ালে লিখিত হচ্ছে প্রেমের উপকথা। অভ্র তার স্ত্রীর পেলব শরীরখানা আলতো করে বিছানায় শোয়ালো। ভাব এমন যেন খুব ভঙ্গুর, অতি দুর্বল কোনো প্রাণ একটু অবহেলাতেই ভেঙে গড়িয়ে যাবে। ওয়েন্ড্রিলার নত মস্তক দুই হাতে তুলল সে। খুব সময় নিয়ে দেখল তার হৃদয় রামভি লজ্জার ভিড়ে তীর তীর করে কাঁপছে। চোখের পাতা চিকন রক্তিম ঠোরঝোড়া শিহরণ জাগাচ্ছে অন্তঃস্থলে। মস্তিষ্ক হয়তো সবুরের চাবিখানা হারিয়ে ফেলল। মনের অবাধ্য কামনায় বুধ হলো সংযমী পুরুষ। দখলে নিল চিকন ওষ্ঠজোড়া। বাধা দিল না ওয়েন্ড্রিলা, বরং তার সাথে সাড়া দিল। মনের দ্বিধাগুলোকে একপাশে টাইম প্লিজ বলে প্রশ্রয় দিল তার অভদ্র গোয়ার পুরুষকে। ওয়েন্ড্রিলার প্রশ্রয়ে আরও আগ্রাসী হয়ে উঠল অভ্র। ওয়েন্ড্রিলার বুকের ওড়নাখানা এক টানে খুলে ছুঁড়ে ফেলল মাটিতে। অধচোরা মুক্তি দিয়ে এক নজর তাকালো ওয়েন্ড্রিলার মুখখানায়। তার ছলছল নয়ন দেখে হুট করে ছ্যাদ করে উঠল অভ্রের ভেতরখানা। গম্ভীর স্বরে শুধালো, তুই না চাইলে আমি এগোবো না। অভ্রের এমন কথায় কাপা কাপা স্বরে ক্ষীণ গলায় বলল ওয়েন্ড্রিলা, তোকে বিশ্বাস করে ঠকে যাব না তো। মোমের মৃদু হলদেটে আলোয় ওয়েন্ড্রিলার কান্নারত মুখখানা অভ্রের কাছে ঐশ্বরিক ঠেকল। চোখের কোণ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণা যেন মুক্তদানা। ঠোঁট ছোয়ালো সেই নেত্র জল যুগলে। শুষে নিল নোলা জল। গাঢ় স্বরে বলল, আজীবন তো বিশ্বাসের দুয়ারে ঠাঁই পেলাম না, একবার বিশ্বাস করেই দেখ। ঠকে গেলে? অভ্রর হাসির বিস্মৃতি হলো। ফিসফিসিয়ে বলল, আমার গর্দান আর তোর হাত সঁপে দিব না হয়। ওয়েন্ড্রিলার ঠোঁটে উন্মোচিত হলো নিষ্পাপ হাসি। টাইম প্লিজ বলা চিন্তার জোয়ারগুলো ভাটায় পরিণত হলো। দুই হাতে অভ্রের মুখাবয়ব খানা আগলে ধরল। নিজ থেকে ওষ্ঠরেখায় নিজেকে সঁপে দিল ওয়েন্ড্রিলা। ওয়েন্ড্রিলার এমন কাজে হৃদস্পন্দন বেড়ে গেল অভ্রের। নিঃস্বাগ্রস্থের মতো আধিপত্য জমালো সে। এই নারী কেবল আমার। এই উক্তিটি বিস্তার করলো মন মস্তিষ্কে। একসময় ঠোঁট ছেড়ে নেমে গেল গলদেশে। নিজের আধিপত্যের প্রমাণকে রক্তিম বর্ণে উজ্জীবিত করলো। ঘোর লাগা মাতালের মতো তার বিচরণ হলো ওয়েন্ড্রিলার দেহে। বিশাল দেহে মানুষটির ভারে নিষ্পেষিত হলো ক্ষীণ নারী দেহ। জ্বলন্ত অগ্নিতাপে গলন্ত মোমের মতো মিশে রইল ওয়েন্ড্রিলা। সেই সাথে প্রারম্ভ হলো এক নতুন অধ্যায়। বাহিরের ঝোড়ো হাওয়া, বর্ষা নৃত্য, বজ্রপাতের মাঝে মিলে গেল কিছু সুখময় আর্তনাদের গল্প। আদিম খেলা যখন শেষ হলো তখন ওয়েন্ড্রিলার ক্লান্ত শরীরটাকে বুকের মাঝে আগলে নিয়ে শুয়ে রইল অভ্র। ওয়েন্ড্রিলা তখন ঘুম। তার ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে নগ্ন বুকে। লম্বা চুলের মাঝে বিশাল হাতখানা আস্তে আস্তে বিলি কাটতে লাগলো অভ্রের। কপালে চুম্বন এঁকে গাঢ় স্বরে বলল, আমার থেকে তোর মুক্তি নেই ঐন্দ্রিলা। একবার যেহেতু মনশহরে নিমন্ত্রণ দিয়েছিস, আর কোথাও যাচ্ছি না আমি। এখন থেকে তুই পুরো দস্তুর আমার। ওয়েন্ড্রিলার ঘুম ভাঙল কাক ডাকা ভোরে। অনিয়মিত বর্ষণ থেমেছে শেষ রাতে। নির্মল বর্ষায় প্রকৃতি ধুয়ে সতেজ রূপে হাসছে। মাথার কাছে জানালা দিয়ে প্রবেশ করছে শীতল হাওয়া। সেই সাথে মেঝেতে লুটোপুটি খাচ্ছে সোনা রোদ। মোমগুলো জ্বলে গিয়ে নিজে নিজেই নিভে গেছে। অবিন্যস্ত বিশৃঙ্খল হয়ে স্তূপ আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে গোলাপের পাপড়ি।
অভ্র তখন তার দেহের সমস্ত ভার নিয়ে গভীর ঘুমে লিপ্ত। ওয়েন্ড্রিলা চোখ মেলেই নিজের একান্ত পুরুষটিকে দেখল। রুক্ষ বদরাকি অভদ্র পুরুষটিকে কি শান্ত সুপুরুষ লাগছে। ঘুমিয়ে থাকলেই বুঝি এই মানুষটিকে এত ভালো লাগে। ওয়েন্ড্রিলা অনুভব করলো অভ্রের রুক্ষ চেহারার মাঝে কোথায় যেন সুপ্ত মায়া আছে। সে কি এই পুরুষটির প্রেমে পড়ে যাচ্ছে? হয়তো যাচ্ছে। তাই তো এমন বদগুণের সমাহারের মাঝেও এক অদ্ভুত আকর্ষণ খুঁজে পাচ্ছে। ওয়েন্ড্রিলার হাতখানা আলতো করে ছুঁয়ে দিল ঘুমন্ত মুখখানা। খাড়া নাক, নিকোটিনে পুরা ঠোঁট, খসখসে অবিন্যস্ত দাড়ি, সবকিছুতেই যেন কাব্যিক মায়া। মুচকি হাসল সে। অস্থিমজ্জায় আগুন জ্বালানো পুরুষের প্রেমে পড়া মোটেও ভালো কোনো কথা নয়, বরং তার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর কিছু। তবু প্রেমে পড়তে ভালো লাগছে। ভগ্ন একাকী হৃদয়টাকে আরো একবার চলন্ত অগ্নিতে নিজেকে সঁপে দিতে চাইছে। হয়তো বিয়ের বন্ধনটাই এমন নির্মল। চিরশত্রুর প্রতিও মায়া জন্মায়, হৃদয় দুর্বল হয়। ওয়েন্ড্রিলা খুব সাবধানে সরিয়ে দিল অভ্রকে। বিয়ে তো মাস দেড়েক হয়ে যাচ্ছে, এখন আর এই 90 কেজি ওজনের মানুষটিকে ভারী লাগে না তার। ওয়েন্ড্রিলা বিছানা ছাড়লো মিষ্টি এক ব্যথা নিয়ে। বাথরুমের আয়নায় নিজেকে দেখলো। সারা শরীরে অভ্রের আধিপত্যের চিহ্ন। মন্দ লাগছে না। এই অনুভূতিটা নতুন কিন্তু বেশ মিষ্টি। নিজের হাতে চা বানিয়ে আনলো ওয়েন্ড্রিলা। অভ্র এবং নিজের জন্য বানালো। ভাগ্যিস শাশুড়িমার দর্শন হয়নি। আহাস জার্মানিতে চলে যাওয়াতে মহিলা কিছুটা আবেগপ্রবণ হয়ে আছেন। হয়তো রাতে ঘুমায়নি, এতে যদিও ভালোই হয়েছে। নয়তো সকাল সকাল ভেজা চুলে শাশুড়ির সামনে ঘুরতে লজ্জা লাগতো ওয়েন্ড্রিলার। চা বানিয়ে নিয়ে ঘরে ঢুকে দেখলো ফাটা নোট, এখনো ঘুম। ফলে দুষ্টু একটা বুদ্ধি মাথায় খেললো ওয়েন্ড্রিলার। আস্তে করে অভ্রের হাতটা হাতে নিল, তারপর কনিষ্ঠ আঙুলটা চুবিয়ে দিল গরম চায়ে। সাথে সাথেই গগন বিদারী চিৎকার দিয়ে উঠে বসলো অভ্র। চোখে মুখে তীব্র আতঙ্ক, ব্যথার ছাপ মুখমণ্ডলে স্পষ্ট। হাঁপাচ্ছে সে। বিমূঢ় চোখে তাকিয়ে রইল ওয়েন্ড্রিলার দিকে। ওয়েন্ড্রিলা হাসছে, প্রাণোচ্ছল হাসি। অভ্রের চোখ সরু হলো, আঙুলখানা মুখের ভেতরে চেপে ধরলো। জ্বলছে, লাল হয়ে গেছে রীতিমতো। ওয়েন্ড্রিলা সেই চায়ের কাপটা রেখে নিজেরটা এগিয়ে দিল। নির্ভার নীরব রাত দেখিয়ে স্বরে বলল, চা খানা খেয়ে উদ্ধার করো স্বামী মহোদয়। অভ্র চায়ে চুমুক দিল। ওয়েন্ড্রিলা তার চুলের গামছাটা নেড়ে দিল। ভেজা চুল হতে ঝাড়া দিল অভ্রের দিকে। ফলে পানির ছিটায় ভিজে গেল সে। সকাল থেকে বউয়ের এমন যন্ত্রণার উদ্দেশ্য অভ্রের হাড় চালালো। অভ্র রেগে গেলেই সে বাতিল খেলা থেকে। অভ্র তাই নির্লিপ্তভাবে চা খেলো। এমন ভাব যেন প্রশান্তির মহাসাগরের স্রোত তাকে ভাসিয়ে দিলেও তার কিছুই যায় আসে না। ফলে আয়না থেকে কিরমির করে তাকালো ওয়েন্ড্রিলা। মেকি রাগী স্বরে বলল, লজ্জা করে না তোর? কি অবস্থা করেছিস আমার? আমি কি করেছি? অবুঝ বালকের মতো প্রশ্ন। ওয়েন্ড্রিলা গলা উঁচু করে বলল, এই সব নিয়ে সবার সামনে যাব কি করে আমি? কলেজ কিভাবে যাব? দেখলে তো মনে হচ্ছে আমার বসন্ত হয়েছে। আহা, আমার নেকু পিসি। বলেই নিজের পিঠ দেখিয়ে বলল, আমার পিঠের ওপর তুমি যে নখের আলপনা করেছো, আমি কিছু বলেছি? দেখলে মনে হচ্ছে কোনো বিড়াল খামচি দিয়েছে। অভ্রের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল ওয়েন্ড্রিলা। অভ্র মোটেও পাত্তা দিল না। অর্ধেক চা খেয়ে বলল, নাও বউ, তোমার আধা চা, প্রেম বাড়বে। ওয়েন্ড্রিলা উঠে চা নেওয়ার জন্য হাত বাড়াতে গেলেই খপ করে হাতটা ধরে ফেললো অভ্র। চায়ের কাপখানা সাইডে রেখে হ্যাচকা টান দিল সে। ফলে হুড়মুড়িয়ে ওয়েন্ড্রিলা বসে পড়লো তার কোলে। চিকন কোমরখানা শক্ত করে জড়িয়ে ধরে থুতনি ঠেকালো ওয়েন্ড্রিলার কাঁধে। মৃদু স্বরে বলল, সরি বউ, আর হবে না, এবারের মতো ক্ষমা করে দিও। ন্যাকা। সত্যি বলছি, আর কষ্ট দিব না। কথাটা শুনতেই কান গরম হয়ে গেল। দুই হাতে মুখখানা লুকালো ওয়েন্ড্রিলা। অভ্র স্বল্প হেসে বলল, তোর এই লজ্জা আমাকে শেষ করে দেবে ওয়েন্ড্রিলা। তোর ধারণাও নেই, তোর এই লাজুক হাসিখানা আমাকে মাতাল করে দেয়। ওয়েন্ড্রিলা উত্তর দিতে পারল না। এত লজ্জা শুধু এই অভদ্র ছেলেটার জন্যই। মানা যায়। পিউয়ের মার সামনে বসে রয়েছেন সালাম সাহেব এবং সাবেরা। নীলাদ্রি অন্য একটি সোফায় বসা। সকাল সকাল সারা বাড়ি মাথায় করে ঘোষণা করে দিয়েছে আজ সে মেয়ে দেখতে যাবে, কারণ তার হবু স্ত্রী সবুজ পতাকা দেখিয়েছে। মেয়ে কে সেটা না বলেই এক প্রকার বগল দাবা করে নিয়ে এসেছে বাবা মাকে। এখন পিউদের বাসার সামনে আসতেই তারা বুঝতে পারলো মেয়েটা কে। নীলাদ্রি বলছে সে নাকি পিউকে ভালোবাসে না, অথচ সে বিয়ে পিউকেই করবে।
সালাম সাহেব আর সাবেরা এক প্রকার কিংকর্ত বিমূঢ়ের মতো তাকিয়ে রয়েছেন। পিউয়ের মাও অপ্রস্তুত এমন আচমকা আগমনে। পিউয়ের চক্ষু চড়ক গাছ। সে শুধু সকালে একটা মেসেজ করেছে,